হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হলো বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে। অর্থাৎ এই যে বিজয়নগর সাম্রাজ্য রয়েছে, এই বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক কন্ডিশন কেমন ছিল সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, নোটসপত্র থেকে শুরু করে তোমাদের সাজেশনস নেবে, তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র 599 রুপিস। তোমাদের আগে এই সেমিস্টারের যে কোর্স ফিটা ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস। তো তোমাদের জন্য কিন্তু এখন 50% অফ রাখা হয়েছে। এই 1199 রুপিস কিন্তু তোমাদের এখন পে করতে হচ্ছে না। তোমাদের যে এখন বর্তমানে যে কোর্স ফিটা সেটা হচ্ছে 599 রুপিস। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 আর একটা হলো 6295916282। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই ঝটপট করে যুক্ত হয়ে যেতে পারো। চলো দেরি না করে শুরু করছি আজকে আলোচনার বিষয়। দেখো, প্রথমেই বললাম আজকে আলোচনার যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা নিয়ে। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এই যে অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বলছি সেটা বিজয়নগর সাম্রাজ্যের হোক বা সুলতানি যুগেরই হোক অর্থনৈতিক অবস্থা। এই যে অর্থনৈতিক অবস্থা, এই অর্থনীতির মূল ভিত্তি কি বা অর্থনৈতিক এই যে অবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলো রয়েছে। প্রথমে বলা যায় যে ক্ষেত্রে কৃষির কথা, অর্থাৎ কৃষি কাজের কথা বা কৃষি ব্যবস্থার কথা। এছাড়াও অর্থনীতির মূল আরেকটি ভিত্তি হলো ব্যবসা বাণিজ্য, এছাড়াও শিল্প সম্পর্কে বলা যায়, পশুপালন সম্পর্কে বলা যায়। কিন্তু অর্থনীতির মূল যেটা দুটা ভিত্তি রয়েছে সেটা হচ্ছে একটা কৃষিক্ষেত্র বা কৃষি কার্য বা কৃষি ব্যবস্থা, আর একটা হলো ব্যবসা বাণিজ্য। দেখো, এখানে বলাই হয়েছে প্রথমে এই যে মানে বিজয়নগর সাম্রাজ্যের যে অর্থনৈতিক অবস্থা রয়েছে, প্রথমত আমরা জানবো যে কোন কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা এই বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক যে অবস্থা সম্পর্কে জানতে পারছি। মূলত বহু বিদেশি পর্যটকদের যে বিবরণ রয়েছে সেই বিবরণগুলি থেকেই কিন্তু আমরা এই সাম্রাজ্যের কিন্তু অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারছি। যেমন নিকোলো কন্টি রয়েছে, আব্দুর রাজ্জাক রয়েছে এবং এডওয়ার্ড যে বারবোসা, এই সমস্ত যে সমস্ত যারা বিদেশি পর্যটক রয়েছেন তাদের বিবরণ থেকে কিন্তু আমরা এই বিজয়নগর সাম্রাজ্যের যে অর্থনৈতিক জীবনটা রয়েছে বা অর্থনীতিটা রয়েছে সেটা সম্পর্কে কিন্তু জানতে পারছি। মূলত প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কৃষি ব্যবস্থা। অর্থাৎ এই যে বিজয়নগর সাম্রাজ্য রয়েছে, এই বিজয়নগর সাম্রাজ্যের কৃষি ব্যবস্থাটা কেমন ধরনের রয়েছে। বলেছে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনীতির মূল ভিত্তি ছিল কিন্তু কৃষি ব্যবস্থা। সেটা বিজয়নগর সাম্রাজ্যেরই হোক বা যে কোনো সাম্রাজ্যের হোক, আমি প্রথমেই বললাম অর্থনীতির যে মূল ভিত্তিটা রয়েছে সেটা কিন্তু প্রথমেই বলা যায় যে কৃষি ব্যবস্থার কথা। বলেছে কৃষি ছিল সাধারণ মানুষের প্রধান জীবিকা। তাহলে এই যে বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে সেই সাম্রাজ্যের সাধারণ মানুষের প্রধান জীবিকা কি ছিল, সেই কৃষিক্ষেত্র বা কৃষি। এছাড়াও বলেছে বিজয়নগর রাজ্যে ধান, গম, যব, তিসি, ছোলা প্রভৃতি কিন্তু প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। তাহলে এই যে বিজয়নগর সাম্রাজ্যের উৎপন্ন যে সমস্ত ফসল ছিল সেগুলির মধ্যে প্রধান কি কি ছিল, ধান, গম, যব, ছোলা, এই সমস্ত কিছু কি ছিল উৎপন্ন ফসলের মধ্যে কিন্তু প্রধান ছিল। এছাড়াও কৃষির জন্য সেখানে কি ছিল, জল সেচেরও কিন্তু একটা বন্দোবস্ত কিন্তু করা ছিল। তাহলে এটা গেল হচ্ছে যে এখানে কৃষি ব্যবস্থাটা কেমন ধরনের ছিল। তারপরে হচ্ছে শিল্প উৎপাদন, অর্থাৎ এই যে বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে এখানে কোন কোন ধরনের শিল্পের উৎপাদন হতো, কোন কোন শিল্প প্রধান ছিল। বলা হচ্ছে শিল্প উৎপাদন সম্পর্কে যে শিল্প উৎপাদনে বিজয়নগর রাজ্য কিন্তু খুবই উন্নত ছিল বলে কিন্তু বলা যায়। অর্থাৎ শিল্প উৎপাদনের দিক থেকে বা উৎপাদিত যে সমস্ত শিল্প ছিল সেখানে কিন্তু বিজয়নগর রাজ্য কিন্তু খুবই উন্নত মানের ছিল। শিল্প উৎপাদনের দিক থেকে বস্ত্র শিল্প, যন্ত্র শিল্প, ধাতু শিল্প, খনিজ শিল্প, মৃৎশিল্প, এই যে সমস্ত শিল্পগুলি রয়েছে এই সমস্ত শিল্পগুলি কিন্তু খুবই প্রধান ছিল এবং বলা যায় যে খুবই জনপ্রিয় ছিল। এছাড়াও যে এই বিজয়নগর রাজ্যে যে কুটির শিল্পটা রয়েছে এবং নৌযান যে নির্মাণ শিল্প, এই দুটা শিল্প বিশেষ করে কিন্তু খুবই জনপ্রিয় ছিল। দেখো, বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে সেখানে কিন্তু যে বিভিন্ন শিল্প কিন্তু উৎপাদিত হতো।
এবং সেই সমস্ত শিল্পগুলির মধ্যে যেটা খুবই জনপ্রিয় ছিল সেই দুটি শিল্প ছিল, একটা হচ্ছে কুটির শিল্প এবং আরেকটা হচ্ছে নৌযান নির্মাণ শিল্প। এছাড়াও বলা হচ্ছে এই যে সমস্ত শিল্পের কথা আমি বললাম, বস্ত্র শিল্প হোক, মৃৎশিল্প হোক, কুটির শিল্প হোক, এই সমস্ত শিল্পগুলি কিন্তু গিল্ড, এই গিল্ড বলতে বোঝানো হচ্ছে যে সংগঠনকে, অর্থাৎ এই সমস্ত ধরনের যে শিল্পগুলি রয়েছে সেগুলি কিন্তু সংগঠনের মাধ্যমেই কিন্তু পরিচালিত করা হতো এবং শিল্পী ও বণিকদের কিন্তু পৃথক পৃথক মানে আলাদা আলাদা কিন্তু সেই গিল্ড নামে যে সংগঠনটি রয়েছে সেটি কিন্তু ছিল। অর্থাৎ সেটা শিল্পীর ক্ষেত্রেই হোক বা বণিকদের ক্ষেত্রেই হোক, তাদের কিন্তু প্রত্যেকের জন্য পৃথক পৃথক মানে আলাদা আলাদা কিন্তু সেই গিল্ড বা সংগঠনটা কিন্তু ছিল এবং এই গিল্ডগুলি কিন্তু দেশের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতো। তাহলে গিল্ডগুলির কাজ কি ছিল, সংগঠনগুলির কাজ কি ছিল? দেশের ব্যবসা বাণিজ্যটা নিয়ন্ত্রণ করাই কিন্তু তাদের কাজ ছিল। এবার যেটা অর্থনীতির আরেকটা মূল ভিত্তি রয়েছে সেটা হলো ব্যবসা বাণিজ্য। এবং এই ব্যবসা বাণিজ্য সম্পর্কে কি বলা হয়েছে দেখো, বলছে শিল্প উৎপাদনের পাশাপাশি কিন্তু এই রাজ্য মানে বিজয়নগর রাজ্য কিন্তু ব্যবসা বাণিজ্য উন্নত ছিল। তাহলে বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে বা বিজয়নগর যে রাজ্য রয়েছে সেই বিজয়নগর রাজ্য শুধুমাত্র যে শিল্প উৎপাদনের জন্যই বা বলা যায় যে কৃষি ব্যবস্থার জন্যই যে উন্নত ছিল সেটা কিন্তু না, এখানে একটা উন্নত মানের ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো বলেও কিন্তু এই বিজয়নগর রাজ্য কিন্তু এতটা উন্নত মানের ছিল। বলছে আব্দুল যে রাজ্জাক ছিলেন, আমি বলছিলাম প্রথমে একজন যে বিদেশি পর্যটক ছিলেন এই আব্দুল রাজ্জাক, তো তার মতে তিনি কি মতামত দিয়েছেন যে বিজয়নগরে কিন্তু 300 বন্দর ছিল এবং এই বন্দরগুলির মাধ্যমে কিন্তু চীন, পারস্য, পর্তুগাল, মালয়, আফ্রিকার সঙ্গে কি হতো ব্যবসা বাণিজ্য চলতো, অর্থাৎ একটা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল। কোন কোন মানে বন্দরগুলির মাধ্যমে একটা যে বাণিজ্যিক সম্পর্ক যেটা ছিল সেটা কিন্তু গড়ে উঠেছিল বিজয়নগর রাজ্যের সঙ্গে। এবং এই যে ব্যবসা বাণিজ্য ছিল বা বাণিজ্য ছিল সেই বাণিজ্যের মাধ্যম হিসেবে কিন্তু স্থলপথ ও জলপথ কিন্তু ছিল। মানে কি বিজয়নগর সাম্রাজ্যে বা বিজয়নগর রাজ্যে এই যে ব্যবসা বাণিজ্যটা চলতো এটা কিন্তু যেমন স্থলপথে চলতো ঠিক তেমনই জলপথ, অর্থাৎ উভয় পথেই কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্যটা কিন্তু হয়ে থাকতো। এছাড়াও বলেছে স্থলপথে ঘোড়া ও গরুতে টানা গাড়িতে কিন্তু মাল পরিবহন করা হতো। তাহলে স্থলপথে চলার জন্য কি হচ্ছে, সেখানে গরু ও ঘোড়াতে টানা যে সমস্ত মাল ছিল, গরু ও ঘোড়ার গাড়িতে টানা যে সমস্ত মালগুলি সেগুলি পরিবহন করা হতো এবং সমুদ্রের উপকূলবর্তী বন্দরগুলিতে অন্তর্দেশীয় বাণিজ্যে কিন্তু ব্যবহৃত হতো। তাহলে বিজয়নগরে যে সমস্ত রপ্তানিকৃত দ্রব্যগুলি ছিল সেগুলির মধ্যে ছিল চাল, লোহা, চিনি, এছাড়াও মশলা দ্রব্য যেগুলো রয়েছে এবং যেগুলো আমদানিকৃত দ্রব্য ছিল সেগুলোর মধ্যে ছিল হাতি, মুক্তা, তামা, এছাড়াও কি আরবি ঘোড়া, প্রবাল, পারদ, রেশম বস্ত্র, এই সমস্ত যে সমস্ত দ্রব্যগুলির কথা বললাম এগুলি কিন্তু আমদানিকৃত করা হতো বা আমদানিকৃত দ্রব্যগুলির মধ্যে কিন্তু এই সমস্ত দ্রব্য কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। তাহলে আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করছিলাম যে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা বা ইকোনমিক কন্ডিশন কেমন ধরনের ছিল, অর্থনীতির মধ্যে কোন কোন বিষয়গুলির কথা এখানে বলা হয়েছে, অর্থনীতির মূল ভিত্তি কি, কোন কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারছি, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করলাম এবং আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। তোমাদের সমস্ত রকমের ইনফরমেশন ভিডিও শুরুতেই বলে রেখেছি, তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।